মকর সংক্রান্তি আর মাত্র কটা দিন পরে। মকর সংক্রান্তি মানে আমাদের কাছে তা হলো অ্যাকচুয়ালি পিঠে, পুলি, পায়েস, পাটিসাপটা ইত্যাদির উৎসব। আমাদের সকলের বাড়িতেই নিশ্চয়ই ওই দিন বেশ নানান রকম পিঠে, পুলি, পায়েস, পাটিসাপটা ইত্যাদি তৈরি হবে। আমাদের বাড়িতেও তৈরি হবে। আসলে কি জানেন তো, আমার মা খুব ভালো রান্না করেন, তাই ওই দিন এই সবগুলো আমরা অ্যাভয়েড কোনোভাবেই করতে পারি না। তবে আজকের ভিডিওটা কিন্তু পিঠে, পুলি, পায়েস, পাটিসাপটা এইগুলো নিয়ে নয়। আজকের আমরা একটু আলোচনা করতে চাই যে মকর সংক্রান্তি কেন সেলিব্রেট করা হয়, মকর সংক্রান্তি কেন পালন করা হয়। আর আমরা এটাও দেখে থাকি যে ওই দিন গঙ্গাসাগরে গিয়ে স্নান করা হয়, বা যারা গঙ্গাসাগরে যেতে পারেন না তারা তাদের বাড়ির কাছাকাছি যে গঙ্গা নদী আছে সেইখানে গিয়ে তারা স্নান করেন। আমরা এইগুলো নিয়েই একটু আলোচনা করতে চাই। আমরা মোটামুটি সকলেই জানি যে মকর সংক্রান্তির ওই দিন এমনটা বলা হয় যে রবি বা সূর্যদেব নাকি ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করেন ওই দিন। অনেকে এমনটা প্রশ্ন করেন যে আমরা তো স্কুলে সকলেই পড়েছি যে সূর্য বা রবি নাকি এক জায়গায় স্থির হয়ে অবস্থান করেন, আর পৃথিবী সহ অন্যান্য গ্রহরা তাকে মাঝখানে রেখে তার আশপাশে ঘুরতে থাকেন। তাহলে এমনটা কি করে বলা যায় যে রবি এক জায়গা থেকে আরেক জায়গায় যান, আর রবি অন্য জায়গা থেকে এসে এই জায়গায় প্রবেশ করেন? আসলে বিষয়টা তা নয়। সত্যি সত্যিই কিন্তু রবি স্থির হয়ে আছে, গ্রহরা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের পৃথিবীর কথাই যদি ধরি, রবিকে মাঝখানে রেখে পৃথিবী কিন্তু তার নিজস্ব কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। আর এই ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবী রবির কাছে, দূরে, পাশে যে অবস্থানে যখন যেভাবে পৌঁছবে, এগুলোকেই একটু সহজভাবে বোঝানোর জন্য আর খুব সিম্পল একটা ওয়েতে এগুলোকে মনে রাখার জন্য বলা হয় যে রবি এই জায়গা থেকে ওই জায়গায় গেছে, বা রবি অন্য জায়গা থেকে আরেক জায়গায় ঢুকছে, ইত্যাদি ইত্যাদি। এটার মধ্যে কোনো ভুল ঠিক বা আলাদা করে কোনো মিথ বা কিছু নেই। এটা শুধুমাত্র বোঝানোর একটা পদ্ধতি বা মনে রাখার একটা পদ্ধতি। তো যাই হোক, এবার আমরা ভূগোলে এটাও পড়েছি বা বিজ্ঞানে এটাও পড়েছি যে ওই দিন, মানে ওই যে মকর সংক্রান্তির দিন, ওদিন উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ দক্ষিণায়ন শেষ করে উত্তরায়ণের শুরু হয়। এই উত্তরায়ণটা কি আমরা সকলেই কম বেশি জানি, ওই বিষয়ে আমরা এখানে আলোচনা করে ভিডিওর দৈর্ঘ্য আর বাড়াবো না। কিন্তু যেমনটা আমরা সকলেই জানি যে উত্তরায়ণের সময় পৃথিবীর যে উত্তর ভাগটা সেইটা সূর্যের দিকে খানিকটা ঝুঁকে থাকে। এই সময়ই শীত চলে গিয়ে আস্তে আস্তে বসন্ত আসার যে পথটা সেটা মসৃণ হয়। অর্থাৎ এই সময়ে প্রকৃতিতে একটা বড়সড় চেঞ্জ লক্ষ্য করা যায়, এই সময় প্রকৃতিতে একটা বদল আসে। আর আমরা এটাও নিশ্চয়ই জানি যে এই যে প্রকৃতি, সেই প্রকৃতিরই একটা মিনি সংস্করণ হচ্ছে আমাদের এই শরীর। অর্থাৎ প্রকৃতিতে যখন কোনো চেঞ্জেস হয়, আমাদের শরীরেও কিন্তু সেই সময় সেই একই চেঞ্জেস হতে থাকে। আমরাও এটা বুঝতে পারি যদি একটু শান্ত স্থির হয়ে থাকার চেষ্টা করি। আমরা তো সারাক্ষণই ছুটে বেড়াচ্ছি, আমাদের মন সবসময় চঞ্চল হয়ে থাকে। আমাদের মনের চঞ্চলতাকে যদি আমরা একটু স্থির করে আনতে পারি, যদি একটু কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই চেঞ্জগুলো আমরা খুব সহজেই ধরতে পারবো। আর এই সময় প্রকৃতিতে যে বদলটা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের শরীরেও যে বদলটা হচ্ছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। এই সময় এই যে উত্তরায়ণ শুরু হলো, এই সময় কিন্তু সূর্যের রশ্মি বা সূর্য কিরণ একটু অন্য রকম ভাবে আমাদের উপর পড়তে শুরু করে, আর একটু ডিরেক্ট। এতদিনও ছিল কিন্তু তা অতটা ডিরেক্ট ছিল না, প্রত্যক্ষভাবে ছিল না। এইবার আস্তে আস্তে প্রত্যক্ষ হতে শুরু করে। সেই জন্য বলা হয় যে উত্তরায়ণের প্রথম যে সূর্য কিরণ, তা যেন আমরা নিজেদের শরীরে প্রবেশ করাতে পারি। সেই কারণেই বলা হয়ে থাকে যে মকর সংক্রান্তির দিন ভোরবেলা, অর্থাৎ অন্ধকার থাকতে থাকতে ঘুম থেকে ওঠা উচিত, এবং স্নান টান করে একেবারে সকালবেলা, মানে যখনও সূর্য ওঠেনি সেই সময় একটু উন্মুক্ত কোনো স্থানে গিয়ে দাঁড়ানো বা বসা উচিত, যাতে ওই সূর্য কিরণ আমাদের শরীরে প্রবেশ করতে পারে ওই সময়। এবার আসি গঙ্গাসাগরে কেন স্নান করা হয়।
দেখুন, অ্যাকচুয়ালি গঙ্গাসাগরে স্নান করার কারণ হচ্ছে তার জিওগ্রাফিক্যাল লোকেশনস। কখনো এটা আপনারা ভেবে দেখেছেন কি যে পৃথিবীতে এত জায়গা থাকতে, বা আরেকটু ছোট করে নি, ভারতবর্ষে এত জায়গা থাকতে কেবলমাত্র ওই বিশেষ 4টি জায়গাতেই কুম্ভ মেলা হয় কেন? কারণ তার ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের অবস্থান। গঙ্গাসাগরও তাই। ওই জায়গার, ওই পার্টিকুলার জায়গার যে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড আছে, তার উপর সূর্যকিরণ একটু বেশি, মানে খুব বেশি প্রত্যক্ষ হয়ে পড়ে। সূর্যকিরণ ওখানে আরো ডিরেক্টলি পড়ে। তাই ওইখানে গিয়ে যদি আপনি স্নান করতে পারেন, বা ওইখানে গিয়ে যদি আপনি আপনার শরীরে ওই সূর্যকিরণকে লাগাতে পারেন, শরীরের ভিতরে প্রবেশ করাতে পারেন, তাহলে তা আরো বেশি বেনিফিশিয়াল হয়ে যায়। এই হলো এর পিছনের বিজ্ঞান। এর ফলে আধ্যাত্মিক কিছু উপকারও হয়ে থাকে। আমরা সকলেই জানি যে রবি আমাদের আত্মার কারক, এমনটা বলা হয়, পুরাণে বলা হয়, বা নানান পূজা পদ্ধতিতেও এই বিষয়ে উল্লেখ আছে। এই রবি কিরণের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতিরও একটা যোগ আছে। উত্তরায়ণের সময় রবি কিরণ যখন আমাদের উপর আরো বেশি ডিরেক্টলি পড়ে, তখন আমাদের আধ্যাত্মিক উন্নতি বা আধ্যাত্মিক যে পথ ধরে আমরা চলছি, সেই পথে চলাটা কিন্তু আরো মসৃণ হয় এবং আরো দ্রুত হয়, আরো বাধা মুক্ত হয়। সেই কারণে এমনটা বলা হতো। এমনকি ওই সময়, ওই মকর সংক্রান্তির ওই যে প্রথম সূর্যকিরণ আপনার শরীরে প্রবেশ করলো, সেই সময় আপনি যদি আপনার জপ ধ্যান বা আপনার যে সাধন প্রণালী, যে পথ ধরে আপনি চলেন, সেইটি যদি সেই সূর্যকিরণ গায়ে লাগা অবস্থায় আপনি যদি অবলম্বন করতে পারেন, তাহলেও কিন্তু আপনি বিশেষ উপকার বোধ করবেন আপনার আধ্যাত্মিক জগতের ক্ষেত্রে। সবকিছুকেই মিথ বলে বা কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াটা ঠিক নয়। কোনো কিছু যখন তৈরি হয়, সেটা ভুলও হতে পারে বা ঠিকও হতে পারে, ভবিষ্যৎ সেই বিষয়ে আমাদেরকে জানিয়ে দেবে। কিন্তু যখনই কোনো কিছু তৈরি হচ্ছে, তখন কিন্তু কোনো না কোনো কারণের ফলেই সেটা তৈরি হচ্ছে, কোনো না কোনো কারণ ঘটছে যার ফলে তৈরি হচ্ছে। এইসব নিয়মগুলো তৈরি হওয়ার পিছনেও কিন্তু এই কারণগুলি ছিল। সারাদিন যাই করুন না কেন, দিনের কিছুটা সময়, সামান্য হলেও হবে, নিজের অন্তরে কি আছে সেটা দেখার জন্য ব্যয় করুন। নিজের অন্তরে প্রবেশ করুন। তাহলে দেখবেন আপনার মনে যত প্রশ্ন আছে সবই ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং উত্তরগুলো আপনার সামনে অটোমেটিক্যালি চলে আসছে।